বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সঙ্গে আছি আমি আকলিমা বেগম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ। আমি একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমি আমার অনলাইন ক্লাস দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী, যে কারণে পৃথিবী থমকে গেছে, লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছে মৃত্যুর মিছিল। তাই আমি এই করোনাকালীন অনলাইন ক্লাসে উপস্থিত হয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের 4র্থ অধ্যায় অণুজীব। এবার আসি অণুজীব কি। আমাদের চারপাশে যেসব ক্ষুদ্রাকার জীব রয়েছে তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এদেরকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাই যেসব জীবকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাকে অণুজীব বলে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস ইত্যাদি। তাই আমি আলোচ্য বিষয় হিসাবে এদের মধ্যে থেকে বেছে নিলাম ভাইরাস। এবার আমরা ভাইরাস জগতে প্রবেশ করার আগে ভাইরাসের কিছু চিত্র দেখে নিই। শুরুতেই দেখতে পাচ্ছ জিকা ভাইরাস। এবার আমরা দেখতে পাচ্ছি ইবোলা ভাইরাস। দেখতে পাচ্ছি বার্ড ফ্লু ভাইরাসের চিত্র। এবার সার্স ভাইরাস। আসছে সোয়াইন ফ্লু ভাইরাস। বাদুড়বাহক নিপা ভাইরাস। সর্বশেষে দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী ভয়াল থাবা মেরেছে যে ভাইরাস, সেই করোনা ভাইরাসের চিত্র। ভাইরাস মানুষের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে, যেমন হাম, হারপিস, বসন্ত, মামস, এডিনোহারপিস সিমপ্লেক্স, এইডস, ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, জলাতঙ্ক, পোলিও, করোনা ইত্যাদি। ভাইরাস যে শুধু মানুষের দেহে রোগ সৃষ্টি করে তাই না, ভাইরাস প্রাণী ও অন্যান্য উদ্ভিদেও বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। ভাইরাস হচ্ছে একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস আকারে এতই ছোট যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদেরকে দেখা যায় না। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে তো দেখা যায় না। তাই ভাইরাসকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাই এদেরকে বলা হয় রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। এবার আসি ভাইরাস কি। ভাইরাসের সংজ্ঞা। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা, বাধ্যতামূলক পরজীবী জীবকণা, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে, তাকে ভাইরাস বলে। তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত বলা হয়েছে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে কেন্দ্রীয় অংশ ভাইরাসের, যেমন ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর অকোষীয় বলা হয়েছে। কোষীয় জীবদেহে সাধারণত যেসব অঙ্গাণুগুলো থাকে, যেমন কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, কিন্তু ভাইরাসে সেই অঙ্গাণুগুলো উপস্থিত থাকে না। এজন্য ভাইরাসকে বলা হয়েছে অকোষীয়। অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। যে জীব সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, তাদেরকে দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়,
তাদেরকে বলা হয় ওটিয়ানোফিটনিক বা আলট্রা মাইক্রোস্কোপিক। বাধ্যতামূলক পরজীবী জীবকণা, বাধ্যতামূলক পরজীবী জীবকণা শব্দটি এখানে বলা হয়েছে। বাধ্যতামূলক পরজীবী জীবকণা হচ্ছে কিছু কিছু জীব আছে অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে, আবার কিন্তু অন্য জীবের পোষক দেহ ছাড়াও এরা বাইরে জীবিকা নির্বাহ করতে পারে। কিন্তু ভাইরাস পোষক দেহ ছাড়া তাদের লাইফ সাইকেল চালাতে পারে না, বাইরে কোনো তাদের লাইফ সাইকেল সম্পন্ন করতে পারে না। এই জন্য বলা হয়েছে এদেরকে বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়, রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। জীবদেহের বাইরে ছাড়া এদের কোনো জীবনের অস্তিত্বই প্রকাশ করতে পারে না, জীবনের কোনো লক্ষণই এরা প্রকাশ করতে পারে না। এবার আসি ভাইরাসের গঠন সম্পর্কে। ভাইরাসের গঠনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার, অন্যটি হচ্ছে রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচার। ভৌত গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার যেটা, এখানে আছে কেন্দ্রীয় বস্তু, আবরণ, বহিস্থ আবরণ। আর রাসায়নিক গঠনে আছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, প্রোটিন, তারপর লিপিড, লিপোপ্রোটিন, শর্করা নিয়ে রাসায়নিক ভাবে গঠিত হয়েছে। তাই ভৌত গঠন সম্পর্কে আমরা একটু বলি। কেন্দ্রীয় বস্তুতে আছে এই নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। আবরণ, ক্যাপসিড সাধারণত প্রোটিন দিয়ে গঠিত। ক্যাপসিড আবার কিছু সাব ইউনিট নিয়ে গঠিত, একে বলা হয় ক্যাপসুমিয়া। এই ক্যাপসিডই মানে প্রোটিন আবরণটাই ভাইরাসের আকার আকৃতি নির্ধারণ করে। ভাইরাস কিরকম হবে, দণ্ডাকৃতি, গোলাকৃতি, বিভিন্ন ধরনের আকার আকৃতি নির্ণয় করে এই প্রোটিনের আবরণে। কিছু কিছু ভাইরাসে আবার একটা বহিস্থ আবরণ আছে। এই বহিস্থ আবরণটি হচ্ছে লিপিড, লিপোপ্রোটিন এবং শর্করা দিয়ে গঠিত হয়। এবার আসি নিউক্লিক অ্যাসিড। রাসায়নিক গঠনের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, প্রোটিন। তারপর আসি লিপিড, প্রোটিন এবং শর্করা। এই বহিস্থ আবরণটা সাধারণত সব ভাইরাসে থাকে না, কিছু কিছু ভাইরাসে থাকে। এই যে লিপিড, প্রোটিন এবং শর্করা দিয়ে, এই জৈব পদার্থ দিয়ে ভাইরাসের বহিস্থ আরেকটি আবরণ থাকে, সেগুলো এই লিপিড, প্রোটিন এবং শর্করা দিয়ে গঠিত হয়। এবার যদি বন্ধুরা আমরা একটি ডায়াগ্রামিক চিত্র এঁকে দেখাই, তাহলে তোমরা সুন্দরভাবে আরো বুঝতে পারবে। এবার আসি আমরা ডায়াগ্রামিক চিত্র আঁকতে। ভাইরাসের একটি ডায়াগ্রামিক চিত্র আঁকি। এবার আমরা ভাইরাসের একটি ডায়াগ্রামিক চিত্র এঁকে দেখাই তোমাদেরকে। মনে করি এটি হচ্ছে কেন্দ্রীয় বস্তু, কেন্দ্রীয় বস্তু। কেন্দ্রীয় বস্তু, এটা হচ্ছে আবরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম কিছু কিছু ভাইরাস একটা বহিস্থ আবরণ থাকে। এবার আমরা এই বহিস্থ আবরণটা দিয়ে দিলাম। এই বহিস্থ আবরণটি এই লিপিড, লিপোপ্রোটিন, শর্করা। লিপিড, লিপোপ্রোটিন, প্রোটিন ও শর্করা দিয়ে গঠিত। শর্করা
তাহলে এবার আমরা ডায়াগ্রামিক চিত্র থেকে দেখে নিই। কেন্দ্রীয় বস্তু হচ্ছে এটা ভাইরাসের, এবং আবরণ ক্যাপসিড, যেটা মানে প্রোটিন আবরণ, এই প্রোটিন আবরণ হচ্ছে এই যে প্রোটিন আবরণ এটা। এছাড়াও ভাইরাস সাধারণত এই দুইটা আবরণ দিয়ে গঠিত হয়, কিন্তু এর বাইরেও কিছু কিছু ভাইরাসে যে আবরণটি থাকে সেটা হচ্ছে বহিস্থ আবরণ। এই যে আমরা দেখতে পাচ্ছি বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণটি বিভিন্ন ধরনের জৈব পদার্থ দিয়ে, আমি আগে বলেছি, বিভিন্ন ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত, লিপিড, লিপোপ্রোটিন, শর্করা। এই লিপিড, লিপোপ্রোটিন এবং শর্করা দিয়ে গঠিত হয়েছে এই ভাইরাসটি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, ডায়াগ্রামিক চিত্র দেখে বুঝতে পেরেছো যে ভাইরাসের দেহ কিভাবে গঠিত হয়। কিছু কিছু ভাইরাসে শুধু লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয় এই বহিস্থ আবরণটি, একে বলা হয় লিপোভাইরাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে ভাইরাসের গঠন সম্পর্কে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। আজ এ পর্যন্তই।